আজকের গল্পের শুরুতে একটি বিশেষ ঘোষণা। যদি কোনো বিবাহ উপযোগী কন্যার পিতা থাকেন এবং তিনি যদি তার মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা জামাই খোঁজেন, তাহলে আজকের গল্পটি স্কিপ করে যেতে পারেন। আজকের গল্পটি আপনার জন্য না। আচ্ছা, একটা কথার উত্তর দিন তো, এই যে আপনারা যে সামনে উপস্থিত পাত্রপক্ষকে সরকারি চাকরির জন্য চাপ দেন, কি মনে করেন তাতেই সন্তান ভালো থাকবে? জীবনে ভালো থাকার জন্য টাকাই মুখ্য? প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমাদের আজকের গল্পের লেখিকা অনিমা বসাক। মিডনাইট ফ্যান্টাসি নিয়ে এসেছে একটু অন্যরকম একটা প্রেমের গল্প, যা দেবে দিনের শেষে এক অদ্ভুত শান্তি। তাই শুনতে থাকুন আজকের গল্প, তোমাতেই মন হারিয়েছি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার অভিক ও আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিক, অধ্যায় তৃষা, পার্থ, অস্মিতা, তৃষা, আকাশ এবং আমি ব্রতদীপ। শুরু হচ্ছে আজকের প্রেম দিবস উপলক্ষে বিশেষ কাহিনী, তোমাতেই মন হারিয়েছি। শুনতে থাকুন। কথায় বলে, ভালোবাসা কোনো বাধা মানে না। সুচিন্তিত পরিকল্পনা করে ভালোবাসা হয় না। দুটো মন যখন নিঃস্বার্থভাবে একে অপরের সঙ্গে বাধা পড়ে, তখন কোনো সমস্যায় ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে মাঝপথে তার হাতটা ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরে রাখতে জানতে হয়। জীবন মানেই তো ওঠাপড়া, তাই জীবনে সমস্যা তো থাকবেই। জীবন জটিল বলে আমরা তো আর জীবন বিমুখ হতে পারি না। ভালোবাসাটাও ঠিক তেমন। এখানে যেমন আনন্দ, শান্তি, মনের মিল থাকবে, ঠিক তেমনই থাকবে রাগ, অভিমান, পারস্পরিক দ্বন্দ্ব। সোহাগ যে করে সেই তো শাসন করে। ঠিক তেমনি মন যাকে ভালোবাসে তার প্রতি অনুরাগের পাশাপাশি একটু রাগ, অভিমান তো থাকতেই পারে, তাই না? তাই বলে তাকে ভুল বুঝে ছেড়ে যাওয়া উচিত নয়। অনেক সময় পরিস্থিতি আমাদের এমন সমস্যার মুখোমুখি দাঁড় করায় যখন আমাদেরকে পরিবার অথবা ভালোবাসার মানুষ, এই দুইয়ের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়। এই কঠিন পরীক্ষায় মনকে দূরে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিতে হয় মস্তিষ্কের নির্দেশ মতো। ঠিক কেমন হয় সেই সিদ্ধান্ত? এমনই একটি কাহিনী আজ আমি আপনাদের শোনাব। ঘড়িতে তখন বাজে ঠিক 8:30। বাড়ির সবাই উঠে গেলেও সান্যাল বাড়ির বড় মেয়ের ঘুম এখনো ভাঙেনি। সে নিশ্চিন্তে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ঘুমোবেই বা না কেন? সপ্তাহের 6টা দিনই ইউনিভার্সিটি আর টিউশন পড়াতে পড়াতে মেয়েটা নিজের জন্য সময়ই পায় না। ভালো করে যে একটু ঘুমোবে সেই অবসরটুকুও নেই। তবে সপ্তাহের শেষে যখনই রবিবারটা আসে, তখন একটু হাফ ছেড়ে বাঁচে মেয়েটা। বেশ আরাম করে বেলা 9টা অবধি ঘুমোতে পারে। কিন্তু আজ বোধহয় সেটাও কপালে নেই। কেননা একটু পরেই দীপালি দেবীর উচ্চ কণ্ঠস্বর শোনা যায়। কি রে ঐশী, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? বলি, বেলা কটা বাজে সে খেয়াল আছে? মায়ের কথাগুলো কানে গেলেও না শোনার ভান করে বিছানায় শুয়ে রইল ঐশী। ওদিকে দীপালি দেবী রান্নাঘরে সকলের জন্য জল খাবার বানাচ্ছেন। মেয়েকে ডেকেও যখন কোনো লাভ হলো না, তখন গ্যাসটা লো ফ্লেমে জ্বালিয়ে মেয়ের কানের কাছে গিয়ে বললেন, তুই কি উঠবি নাকি আমি জল ঢেলে ঘুমটা ভাঙাবো? পরে কিন্তু আমায় বলতে পারবি না এই ঠান্ডায় কেন তোর মাথায় জল ঢাললাম। এইবার আর না উঠে পারল না ঐশী। কেননা ও খুব ভালো করেই জানে এরপরে না উঠলে ঠিক কি হতে পারে। এর আগেও একবার টিউশনের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। বারবার ডাকার পরেও যখন ও ওঠেনি, তখন ওর মা ওর মাথায় জল ঢেলে দিয়েছিল। তাই আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট ঘুম থেকে উঠে পড়ল ঐশী।
চোখ কচলাতে কচলাতে অভিমানের সুরে মাকে বলল, আজ তো ছুটির দিন মা, তাহলে ঘুম থেকে ওঠার জন্য এত ডাকাডাকি করছো কেন? ছুটির দিন তো কি হয়েছে, বাড়িতে কাজ নেই? আমি সেই একা কোন সকালে উঠে স্নান সেরে রান্নাঘরে ঢুকেছি, সকালের জন্য খাবার দাবার বানাচ্ছি, আর তুই বাড়ির বড় মেয়ে হয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। হ্যাঁ রে, তোর কোনো দায়িত্ব জ্ঞান নেই? একটু তো হেল্প করতে পারিস আমায়, নাকি? আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, চলো যাচ্ছি। মেয়ের সঙ্গে কথা বলা শেষ করে দীপালি দেবী ঘর থেকে চলে যেতেই ঐশীর চোখ যায় বালিশের কাছে রাখা ফোনটার দিকে। ফোনটা হাতে নিয়ে ভীষণ অবাক হয়ে ঐশী ভাবে, আরে এর আবার কি হলো? না কোনো মিসড কল, না কোনো মেসেজ, সব ঠিক আছে তো? বেকার টেনশন করে লাভ নেই, আমি বরং ওকে একটা ফোন করি। বলার সাথে সাথে কল লিস্ট ওপেন করে অতি পরিচিত সেভড নাম্বারটা ডায়াল করে ঐশী। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনের অপর প্রান্ত থেকে একটা পুরুষালী কণ্ঠ শোনা যায়। সুপ্রভাত মেঘবালিকা। একদম ন্যাকামি করবে না বলে দিলাম। যা বাবা, আমি আবার কোথায় ন্যাকামো করলাম? আমি তো তোমাকে শুধু সুপ্রভাত জানালাম। কি হবে এখন সুপ্রভাত জানিয়ে? যা ঝাড় খাবার তা তো খেয়েই ফেলেছি। তুমি জানো না তোমার ফোন না পেলে আমার ঘুম ভাঙে না, তারপরেও এই ভুলটা করলে। আচ্ছা, এই কারণে বুঝি বেনাবেন রাগ হয়েছে? তা কি বললে আপনার রাগ ভাঙবে শুনি? সেটাও কি আমি বলে দেবো? আচ্ছা বাবা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম, যাও। আর না করে কি উপায় আছে বলো? ভালোবাসি তো তোমায়, আর যাকে ভালোবাসি তার প্রতি রাগ অভিমান কোনোটাই বেশিক্ষণ থাকে না। বাত তো সহি ম্যাডাম, কিন্তু আমায় একটা কথা বলো তো, তুমি সারা জীবন আমায় এভাবে ভালোবাসবে তো? ওমা, এ আবার কি কথা? একবার যখন তোমার ঘাড়ে চেপেছি তখন আর এত সহজে নামছি না। কি জানি, আমার তো মাঝে মাঝে ভয় হয় এটা ভেবে যে তোমার বাবা মা আমার মতো একটা বেকার ছেলের সাথে আদৌ তোমার বিয়ে দিবে তো। এই শোনো, সকাল সকাল কিন্তু একদম মুড খারাপ করবে না আমার, বলে দিলাম। এমনিতেই দেরি করে ওঠার জন্য মায়ের কাছে ঝাড় খেলাম, তার উপরে আবার তুমি ভাট বকছো, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেগে যেও না প্লিজ। ঠিক আছে, আমি এখন রাখছি, মা ডাকছে। আজ বিকেলে আসছো তো? দেখছি। দেখছি মানে? আজ তুমি আসবে না? তুলি কিন্তু খুব রাগ করবে বলে দিলাম কিন্তু। বলছি তো রাখছি, পরে কথা বলবো। ফোনটা কেটে ঐশী রান্নাঘরে চলে গেল। কথা শেষ না হতেই ঐশীর এভাবে ফোন রেখে দেওয়ায় একটু ক্ষুব্ধ হলো অভিক। ঐশীর এই স্বভাবটা ঠিক পছন্দ হয় না অভিকের। কোনো কথা সম্পূর্ণ না করেই ও চলে যায়। আজ ওদের কমন ফ্রেন্ড তুলির জন্মদিন। ঐশী আর অভিকের প্রেমের ঘটকালিটা তুলি করেছিল। আসলে তুলি ওদের দুজনকেই আগে থেকে চিনত। তুলি একদিকে অভিকের প্রতিবেশী, অন্যদিকে ঐশীর স্কুল ফ্রেন্ডও বটে। ওদের দুজনের ভালোবাসার সম্পর্কে তুলির অবদান অনেকটাই। আর যদি ঐশী তুলির জন্মদিনে না আসে তাহলে সেটা খুব খারাপ দেখাবে। এখন দেখার বিষয় ঐশী কি করে। ও কি আজ বিকেলে আসবে তুলির বাড়িতে, নাকি রবিবারের বিকেলটা কাটাবে বাড়ির লোকেদের সাথে? ওদিকে দীপালি দেবী কড়াইতে তেল গরম করে তাতে বেশ বড় বড় সাইজের কাতলা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছেন। ঐশী ছুরি দিয়ে ডুমো ডুমো করে আলু কাটছে। মাছ ভাজতে ভাজতে দীপালি দেবী বলেন, এত বড় হয়ে গেছিস তবু ঠিকমতো সবজি কাটতে পারিস না, এক একটা টুকরো এক এক রকম। সমান করে কাট আলুগুলো। এত সমান করে কেটে কি হবে বলো তো? এগুলো নিয়ে কি কোনো এক্সপেরিমেন্ট হবে? হবে না তো। দিনের শেষে আলুগুলো তো আমাদের পেটেই যাবে নাকি? তাহলে এত মাপঝুপ করে কাটার কি আছে শুনি? তোকে কিছু বলাটাই আমার উচিত হয়নি। কাট নিজের মতন। এখন বাপের বাড়িতে আছিস তো তাই এত বড় বড় কথা বলছিস। যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি তখন দেখব তাদেরকে কি যুক্তি দিস। ওই যে আবার এক কথা বলি, কথায় কথায় এত বিয়ের কথা বলো কেন বলো তো? বলি তার কারণ খুব শীঘ্রই একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তোর বিয়ের বন্দোবস্ত করব। বাড়ির বড় মেয়ে তুই, বয়স তো ভালোই হলো,
এখন বিয়ে না দিলে পরে ভালো ছেলে পাবো? এটা কোনো কথা? সরকারি চাকরিওয়ালা ছেলে মানে চাকরিটাই সব, আর আমার সুখটা কিছু না? তোর সুখের জন্যই তো সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে তোর বিয়ে দেব, যাতে তোর খাওয়া পড়ার কোনো অভাব না হয়, ভবিষ্যৎটা যেন সুনিশ্চিত হয়। আর টাকা পয়সার অভাব না থাকলে সুখেরও কোনো অভাব হবে না, বুঝলি? মা, সুখ বাজারের আলু পটল নয় যে তুমি টাকা দিয়ে পরিমাণ মতো কিনে নেবে। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না মা। বাড়ি গাড়ি ধন দৌলত টাকা দিয়ে কেনা গেলেও সুখ বিক্রয়যোগ্য জিনিস নয়। পাকা পাকা কথা একদম বলবি না আমার সঙ্গে, বেশি বড় হয়ে গেছিস তাই না? ভুলে যাস না আমি তোর মা, আর মা হিসেবে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই তোকে মেনে নিতে হবে। ঐশী বেশ বুঝতে পারলো যে এই মুহূর্তে মায়ের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, তাই ও আর কথা না বাড়িয়ে আলুগুলো কেটে ওখান থেকে চলে গেল। কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকেই গেল, যদি সত্যি সত্যি ওর অন্য কোথাও বিয়ে হয়ে যায়, যদি অভিকের সঙ্গে ওর জীবনটা না জড়ায়, তখন তখন কি হবে? যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো তাকে যদি জীবন সঙ্গী হিসেবে না পায়, তাহলে তো ওর ভালোবাসা অপূর্ণই থেকে যাবে। কিন্তু এখন এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামালো না ঐশী। মনে একটা দ্বন্দ্ব থাকলেও বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। বিছানা গোছাতে গোছাতে মনে মনে ভাবলো, মাকে সত্যি সত্যি এখন আমার বিয়ে নিয়ে ভাবছে, নাকি এমনি বলল? হয়তো এমনিই বলেছে। মায়েরা তো মেয়ের বিয়ে নিয়ে হামেশাই এরকম কথা বলে থাকে। এখন বললো বটে, কিন্তু হয়তো অত ভেবে বলেনি। আর বললেই বাকি, আমি কি থোড়াই এখন বিয়ে করব? আর যদি করিও, তাহলে তো পাত্র সিলেক্ট করাই আছে। দুর্ভাগ্যবশত সে সরকারি চাকরি করে না, কিন্তু ওর জন্য আমি 1000টা চাকরিওয়ালা ছেলেকে মানা করতে রাজি। সেদিন বিকেল 4টে নাগাদ অভিক গিফট আর গিটারটা নিয়ে তুলির বাড়ি পৌঁছে যায়। বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, একটু আগে না গেলে হয়? ও এখনো জানে না আজ ঐশী আসবে কিনা, তবে ঐশী না আসলে যে ও যাবে না এমন তো কোনো কথা নেই। ঐশী যেমন মনের অবস্থাকে সবার সামনে প্রকাশ করতে পারে, অভিক তা পারে না। ওর মনে যতই ঝড় উঠুক না কেন, ও সেই ঝড়ের পূর্বাভাস কাউকে টের পেতে দেয় না। তাই বাইরে থেকে ওকে সব সময় বেশ হাসি খুশি দেখতে লাগে। আজও তার অন্যথা হয়নি। নীল হুডি, কালো জিন্স আর সাদা রঙের স্নিকার পরা এই ছেলেটাকে দেখলে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। অবশ্য ওকে ভালো লাগার আরও একটা কারণ রয়েছে। ও শুধু হ্যান্ডসামই নয়, ওর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে যায় সকল শ্রোতা। গানের জন্যই মহিলা জগতে ওর কদর খুব বেশি। বাইকটা বাড়ির সামনে দাঁড় করিয়ে কলিং বেলটা বাজায় অভিক। তুলি এসে দরজা খুলে দিতেই অভিক জানায়, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন তুলি। থ্যাংক ইউ সো মাচ। তুই যে আমার কথায় এত তাড়াতাড়ি এসেছিস, আমি তাতে খুব খুশি হয়েছি। কিন্তু তুই একা কেন? ঐশী কোথায়? ও আসেনি তোর সাথে? ও কোথায় আমি কি করে জানবো বল? হয়তো পরে আসবে কিংবা আসবে না। বুঝেছি, আবার তোদের মান অভিমান পর্ব চলছে, তাই তো? এসব করে কি পাস তোরা? আমায় একটু বল তো। একজন আর একজনকে ছাড়া থাকতে পারিস না, অথচ ঠোকাঠুকি লেগেই আছে। সত্যি বাবা, তোরা যে কবে বড় হবি। রক্ষে কর্মা আমার, এবার চল ভিতরে যাই, নিশ্চয়ই অনেক অ্যারেঞ্জমেন্ট বাকি আছে। সে তো আছেই, সেই জন্যই তো তোকে এত তাড়াতাড়ি আসতে বললাম। বেলুনগুলো লাগাতে হবে, ঘরটা সাজাতে হবে, তোর গানের আসরের ব্যবস্থা করতে হবে তো। তাহলে চল শুরু করি। এই বাকিরা এসেছে তো? হ্যাঁ হ্যাঁ, মিলি, রিমা, রোহিত, নবীন, তৃষা সবাই এসেছে। তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এবার ঐশী এলেই হয়। শেষের কথাটা একটু নিচু স্বরে বলে তুলি, যাতে কথাগুলো অভিকের কানে না যায়। বেশ, তাহলে চল যাই।
অভিক ভিতরে ঢুকে দেখে সকলে মিলে একসাথে ঘরটাকে বেশ ভালোই সাজিয়েছে, তবে কাজ এখনো অনেকটা বাকি আছে। ঘন্টা তিনেক পর থেকেই গেস্টরা একে একে আসতে শুরু করবে। অভিককে দেখা মাত্রই রোহিত বলে উঠল, আরে গিটার দাদা যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই সবসময় কিন্তু ফাজলামি করবি না রোহিত। গিটার দাদা আবার কেমন ডাকা? মানছি আমি গান গাইতে ভালোবাসি, তাই যে কোনো অনুষ্ঠানে গিটারটা সাথে করে নিয়ে যাই, তাই বলে তুই আমাকে গিটার দাদা বলে সম্বোধন করবি? হ্যাঁ কেন? ও ভুল কি বলেছে শুনি? তুই তো বলিস গিটার নাকি তোর ফার্স্ট লাভ, তাহলে তোকে গিটার দাদা বললে এত রেগে যাস কেন? না, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। থাকতে না বলেছি মানে ডাকবি না, ব্যাস। আর আজ কি আমাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করবি নাকি বার্থডে অ্যারেঞ্জমেন্ট করবি? কোনটা? আরে ওকে ওকে, তুই রেগে যাস না, ওরা তো মজা করে বলছিল জাস্ট। আচ্ছা আচ্ছা, তুই দেখ তো কোন দিকটায় তোর গানের আসর বসালে ভালো হয়। এরপর ওরা সবাই কাজে মনোযোগ দেয়। অভিক গানের জন্য রুমের ডান দিকের কর্নারটা বেশ ভালো করে সাজালো। ওদের ঘর সাজানো কমপ্লিট। একে একে সকলে আসতে শুরু করলো, কিন্তু এত ভিড়ের মাঝেও অভিকের দুটো চোখ শুধু একজনকেই খুঁজছে। সে আজ আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে ক্লান্ত চাতক পাখির মতো অভিক শুধু তারই আসার প্রহর গুনছে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। সন্ধ্যা যখন 7টা, ঠিক তখন হলুদ গাউন পরিহিত এক পরীকে আসতে দেখা যায়। তার মুখের মিষ্টি হাসি আর গালের টোল দেখে যে কেউ নিমেষে মুগ্ধ হয়ে যাবে। শুধু কি তাই, তার কোমর ছাপানো ঘন কেশরাশি আর পটল চোরা চোখ দুটো মুহূর্তের মধ্যে যে কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই রূপ দেখেই তো প্রেমে পড়েছিল অভি। শুধু রূপ বললে ভুল হবে, কেননা তার গুছিয়ে কথা বলার ধরনটা এতটাই অমায়িক যে নিজের অজান্তেই অভিকর মনটা হারিয়ে ফেলেছিল। জন্মদিনের বিশেষ আকর্ষণ তুলি হলেও ঐশীর প্রবেশের সঙ্গে সঙ্গে সকলে, বিশেষ করে ছেলেরা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঐশীর দিকে। অভিককে প্রাণ ভরে দেখতে চাইছে, কিন্তু অভিমানের আলগা সুতোটা এখন ওর মনের মধ্যেই গাঁথা আছে, তাই চেয়েও তা পারছে না। অভিমান বড্ড ভয়ানক, সৃষ্টি করে আরই। অভিমানের কারণেই হয় যত ছাড়াছাড়ি। লাজুক হেসে তুলির কাছে এসেও বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তুলি। থ্যাংক ইউ ঐশী, কিন্তু তুই এত দেরি করে আসলি কেন বলতো? অবশ্য আমি একটু আন্দাজ করেছিলাম যে অভিকের সঙ্গে তোর কিছু একটা হয়েছে, তবে এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে তুই অবশ্যই আসবি। তোর বার্থডে আর আমি আসবো না, তা কি কখনো হয়? তাহলে অভিক যে বলল তুই আসবি কিনা সেটাও জানে না। এই কি হয়েছে বলতো? আজকের দিনে কিন্তু একদম মান অভিমান মনের মধ্যে পুষে রাখবি না বলে দিলাম। জাগিয়ে মিটিয়ে নে। অভিমান না ছাই, ওর কথা বাদ দে তো। তুলির সঙ্গে কথা বলা শেষ হলে অভিকের পাশে গিয়ে দাঁড়ায় ঐশী। অভিককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী বলে, কি হয়েছে শুনি? আমাকে বলছো? তা আর কাকে বলবো? এখানে তুমি ছাড়া আর কে আছে? সবাই তো তুলির সঙ্গে কথা বলছে। আচ্ছা। ও আচ্ছা, মানে কি হয়েছে সেটা বলো, কথা বলছো না কেন? আমি কথা না বলে তোমার কিছু যায় আসে? একদম ঘুরিয়ে কথা বলবে না বলে দিলাম। তো কিভাবে বলবো বলো? সকালে যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এখানে আসবে কিনা, সেটার উত্তর না দিয়েই তো ফোনটা কেটে দিলে। এটা কেমন ভদ্রতা শুনি? হে ভগবান, এই সামান্য কারণের জন্য পরে তো রাগ হয়েছে? আরে বাবা, তোমাকে তো আমি বলেইছিলাম যে মা ডাকছিল, সেই জন্য তো ফোনটা কেটে দিয়েছিলাম। তোমাকে নিয়ে যে আমি কি করি, বাচ্চাদের মতো তো অবুঝ কেন তুমি? বড় হয়েছো ঠিকই, কিন্তু বুদ্ধি হয়নি। তো আছো কেন আমার সঙ্গে? যাও না কোনো বুদ্ধিমান ছেলে দেখে তার সাথে গিয়ে প্রেম করো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে অভিক, মুড কিন্তু স্পয়েল করবে না আমার, বলে দিলাম। তুমি খুব ভালো করেই জানো আমার কাছে তোমার জায়গাটা ঠিক কতটা স্পেশাল। তাও যদি এসব কথা বলো তাহলে ঠিক আছে, তুমি থাকো তোমার রাগ নিয়ে, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঐশী রাগ করে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে চাইলে অভিক ওর হাতটা ধরে বাধা দিয়ে বলে, চলে যেতে চাইলে কি যেতে দেবো?
তুমি আমার উপর হুকুম চালাতে পারো আর আমি করলেই দোষ? হ্যাঁ, আর আমি আজ ইচ্ছে করেই এরকম গম্ভীর হয়েছিলাম। সবসময় তো আমি তোমার মন ভাঙাই। আচ্ছা, আমার কি ইচ্ছে হয় না যে আমার প্রেয়সীও আমার অভিমানটা ভাঙিয়ে কাছে এসে ধরা দিক? ও আচ্ছা, তাহলে এটাই তোমার প্ল্যান ছিল। তাই তো বলি, এত ছোট একটা কারণে রেগে যাওয়ার ছেলে তো তুমি নও। তুমি তো দেখছি মহা দুষ্টু। বারে, প্রেম করব অথচ দুষ্টুমি করব না, তাই কি কখনো হয়? হ্যাঁ, এইভাবে কিছুক্ষণ কথা বলার পর ওদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায়। আর কোনো ভুল বোঝাবুঝি নয়, আর কোনো রাগ অভিমান নয়, এবার শুধুই অনুরাগের ছোঁয়া। রাত 8টা নাগাদ তুলি কেক কাটে। সকলে মিলে হাততালি দিয়ে ওকে উইশ করে। কেক কাটিং এর পর সবাই মিলে অভিককে গান শোনানোর জন্য অনুরোধ করে। বিশেষ করে মেয়েরা অভিককে নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ায় ঐশী অভিকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, এই তোরা তো গায়ে পড়ছিস কেন বলতো? এই তো এখানে একটা স্টেজ করা হয়েছে, এখানেই অভিক গান গাইবে। কি অভিক, তাই তো? অবশ্যই গাইব, তবে আজ আমি আমার ইচ্ছে মতো গাইব না। আজ তুলি ম্যাডামের জন্মদিন বলে কথা, তাই ও যে গানটা করতে বলবে সেটাই আজ আমি গাইব। বেশ, তবে জন্মদিন রিলেটেড কোনো গান তোকে আজ গাইতে হবে না। তুই বরং তোর জীবনের সব থেকে স্পেশাল দিনে যে গানটা গেয়েছিলি সেইটাই গেয়ে শোনা। তাহলে তো ওই গানটাই গাইতে হয় যেটা গিয়ে আমি আমার লেডি লাভকে প্রপোজ করেছিলাম। প্রপোজ করার কথাটা শুনে ঐশী একটু লাজুক হাসে। অভিক গিটার বাজিয়ে গাইতে শুরু করে। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। গানটা শুনতে শুনতেই ঐশী ফিরে যায় 3 বছর আগের সময়। অভিক আর ঐশী দুজনেই মালদায় থাকে। ঐশী তখন মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তখন তুলিই ছিল ওর একমাত্র বন্ধু। একদিন ক্লাস শেষে ক্যান্টিনে যাওয়ার সময় কলেজের মাঠে একটা ছেলেকে গিটার হাতে নিয়ে গাইতে দেখে। ওর চারপাশে প্রচুর ছেলে মেয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। ঐশী ওদের মধ্যে গিয়ে দাঁড়ায় এবং প্রায় 30 মিনিট ধরে ওর গান শোনে। গানের শেষে ছেলেটার সঙ্গে আলাপ হয় ঐশী। জানতে পারে ছেলেটার নাম অভিক। ওদের লাভ স্টোরিটা লাভ অ্যাট ফার্স্ট সাইট না হয়ে গেছে লাভ অ্যাট ফার্স্ট সিঙ্গিং। হ্যাঁ, এটা ঠিক যে অভিকের গান শুনেই মন হারিয়েছিল ঐশী। ধীরে ধীরে ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একটা সময় দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু কেউ কাউকে যখন এই ভালোবাসার কথা প্রকাশ করতে পারছিল না, তখন ওদের মধ্যে সেতুর কাজ করে তুলি। ও অভিককে জানায় গান গেয়ে ঐশীকে প্রপোজ করতে। সময় সুযোগ বুঝে অভিক ঐশীকে ওই গানটা করেই প্রপোজ করে। আর ঐশীও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে থাকতে পারে না। আসলে মনের অগোচরে অভিককে সে পছন্দ করত। ঐশী যখন এক মনে এসব কথা ভাবছে, তখন অভিকের গান প্রায় শেষ হয়ে এসেছে। ও গাইছে, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। এই লাইনটা শোনার পরই ঐশী অভিককে থামিয়ে দিয়ে বলে, তোমাকে সেদিনও বলেছিলাম আর আজও বলছি, এখনো পরিণয় হয়নি, অনেক দেরি আছে। ওর এই কথা শুনে ঘর শুদ্ধ সবাই হো হো করে হেসে ওঠে।
গান বাজনার পর খাওয়া দাওয়া শেষ করে ঐশী বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলে অভিক ওকে বাইকে করে বাড়ি দিয়ে আসে। বাড়িতে ঢুকতেই ওর বাবা জিজ্ঞেস করে, কটা বাজে দেখেছিস? রাত 10:30। এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো? আসলে বাবা, সবাই নাচ গান হই হট্টগোল করছিল, বন্ধুরা আসতেই দিতে চাইছিল না, তাই আর কি। বেশ, বুঝলাম। তা ছেলেটা কে শুনি? মানে? যে তোকে একটু আগে নামিয়ে দিয়ে গেল সে কে? জানলা দিয়ে আমি কিন্তু সবটাই দেখেছি। বাবা, ও অভিক, আমার বন্ধু। রাত হয়ে গেছে বলে আমায় এগিয়ে দিয়ে গেল। শুধুই বন্ধু তো? না মানে বাবা, ও আসলে আমার। ব্যাস, আর কিছু শুনতে চাই না। যদিও তোর বন্ধু হয় তাহলে খুব ভালো, নইলে তো তুই জানিস রেগে গেলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তবে রাত বিরাতে কোনো ছেলের সঙ্গে যেন তোকে আর মেলামেশা করতে না দেখি। আর যেখানেই যাস না কেন, সন্ধ্যের আগে যেন তোকে বাড়িতে দেখতে চাই। বাবার মুখ থেকে কথাগুলো শুনে ঐশী বেশ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। ও খুব ভালো করেই জানে ওর বাবা সুপ্রতিম বাবু প্রেম ভালোবাসা এসবে বিশ্বাস করে না। কর্মসূত্রে একটা প্রাইমারি স্কুলে পড়ানো নেই। ওনার চাকরির টাকাতেই মধ্যবিত্ত সংসারটা বেশ ভালোভাবেই চলে যায়। ছোট থেকেই ঐশী ওর বাবাকে ভীষণ ভয় পায়। 3 ছেলে মেয়ের মধ্যে কেউ যদি ভালো কাজ করে তাহলে যেমন তাকে মাথায় করে রাখা হয়, ঠিক তেমনই কোনো বেচাল দেখলে সুপ্রতিম বাবুর ক্রোধের মুখে তাকে পড়তে হয়। এই যাত্রায় তো কোনোভাবে ঐশী বেঁচে গেল, কিন্তু পরে ওর বাবা যদি জানতে পারে যে অভিকের মতো একটা সাধারণ বেকার ছেলেকেও ভালোবাসে, তাহলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে। এভাবে কিছুদিন কেটে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। নিয়মিত ইউনিভার্সিটি যাওয়া, সময় পেলে অভিকের সঙ্গে দেখা করা, সবটা বেশ ভালোই চলছিল। কিন্তু এই ভালো সময়টা বেশি দিন স্থায়ী হলো না। একদিন ঐশীর ঘর পরিষ্কার করছিল ওর মা দীপালি দেবী। বুকশেলফটা পরিষ্কার করার সময় হঠাৎই একটা ডায়েরি মাটিতে পড়ে যায়। দীপালি দেবী ওটা তুলে গুছিয়ে রাখার সময় ওর ভিতরে কয়েকটা শুকনো লাল গোলাপ আর কিছু ছবি দেখতে পায়। ডায়েরিটা খুলে প্রথম 2-1 পাতা পড়ার পর উনি যেন আকাশ থেকে পড়েন। সব পৃষ্ঠা পড়া হয়ে গেলে মেঝেতে ধপ করে বসে উনি ভাবেন, এইসব কি লিখেছে ঐশী? ওর বাবা যদি ঘুণাক্ষরও টের পায় তাহলে তো আর রক্ষে নেই। মেয়েকে বাঁচানোর জন্য দীপালি দেবী ছবিগুলো অন্য কোথাও লুকিয়ে রাখতে গেলে তার চোখে পড়ে যায় সুপ্রতিম বাবুর। দীপালি দেবী প্রথমে এড়িয়ে গেলেও শেষ রক্ষা হলো না। এক প্রকার নিরুপায় হয়ে উনি ওনার স্বামীকে সবটা জানালেন। সব কিছু জানার পর সুপ্রতিম বাবু রাগে ফেটে পড়েন। মেয়ে যে এত কাণ্ড করেছে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না ওনার, কিন্তু এটাকে তো আর প্রশ্রয় দেওয়া যায় না। তাই উনি ঠিক করেন আজ মেয়ে বাড়ি ফিরলে খোলাখুলি ওর সঙ্গে কথা বলবেন। বিকেল 4টে নাগাদ ঐশী ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরে। প্রথম দিকে ওর তেমন কিছুই সন্দেহ হয়নি, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ও যখন নিজের ঘরে ঢুকতে যায় তখন ঐশীর বাবা ওকে ডেকে ডায়েরিটা দেখিয়ে জিজ্ঞেস করেন, এটা কি? বাবার হাতে ডায়েরিটা দেখতে পেয়ে ঐশী বেশ ভয় পেয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে একটু স্বাভাবিক কণ্ঠে বলে, বাবা, এটা তোমার হাতে কেন? এটা তো আমার ডায়েরি। এতে আমি আমার পার্সোনাল কথা লিখে রাখি। তুমি এটা নিয়েছো কেন? কেন, এটা নিয়ে কি আমি খুব ভুল করে ফেলেছি? না না, আমি তো সেভাবে বলিনি। আসলে কি বলতো বাবা, সবারই তো একটা প্রাইভেসি থাকে, তাই আর কি। হ্যাঁ, তা তো বটেই। চুপি সারে ডায়েরিতে প্রেমিকের নামে চিঠি লিখবে, তার ছবি রেখে দেবে, সেসব তো বাবা মায়ের হাতে পড়লে খুবই মুশকিল, তাই না? সবাই সবকিছু জেনে গেলে তো আর গোপনে প্রেম লীলা চালানো যাবে না। বাবা, তুমি আমার গুরুজন। ছোট থেকে কখনো তোমার মুখে মুখে কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে যে ডায়েরিটা পড়া তোমার একদম উচিত হয়নি।
চুপ, একদম চুপ। এখন তোমার কাছ থেকে আমাকে উচিত অনুচিত শিখতে হবে, হ্যাঁ? সেদিন রাতে ছেলেটাকে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, আজ সেটা সত্যি বলে প্রমাণিত হলো। আজকের পর থেকে তুমি কোথাও আর একা যাবে না, তোমার সঙ্গে সব সময় তোমার মা থাকবে, বুঝলে? যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো চাকরিওয়ালা ছেলে দেখে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। আমার অনিচ্ছায় তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা। আর তাছাড়া অভিকের জায়গায় অন্য কোনো ছেলের কথা আমি ভাবতেও পারি না, কারণ আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। তাই নাকি? তাই বিয়ের পর তোমার কি পুতুলের সংসার করবে? ডায়েরিটা পড়ে যা বুঝলাম, ছেলেটা আদ্যপান্ত একটা বেকার, কিচ্ছু করে না। যার নিজের কোনো ভবিষ্যৎ নেই, তার সঙ্গে তুমি তোমার ভবিষ্যৎ জীবনযাপনের কথা ভাবছো? হ্যাঁ ভাবছি, কারণ আমি ওকে ভালোবাসি। ওই আমার প্রথম আর শেষ ভালোবাসা। আর কি বললে তুমি, ও বেকার? তুমি হয়তো সবটা না জেনেই এটা বলছো বাবা। তুমি জানো ও কত ভালো গান করে? সবাই ওর গান মুগ্ধ হয়ে শোনে বাবা। কত গানের কনসার্টে ওকে ডাকা হয়, আর বেশ ভালো পারিশ্রমিকও দেওয়া হয়। গান ওর প্যাশন, ও গানের মাধ্যমে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছিল, কিন্তু ওর প্যাশনটাকে ফলো করতে পারেনি। মধ্যবিত্ত পরিবার তো, তাই শখটাকে সাইডে রেখে একটু বেশি রোজগারের জন্য ওর বাবার জুতো ব্যবসায় যোগ দিয়েছিল। ওর বাবা অসুস্থ, ঠিকমতো চলাফেরা করতে পারে না, তাই ওই এখন সংসারটা চালায়। তবে আমার বিশ্বাস সময় বদলাবে, ও ঠিক একদিন নিজেকে প্রমাণ করতে পারবে বাবা। এত বড় বড় ভাষণ শুনে আমি কি করব? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওসব গান ফান করে কিচ্ছু হবে না, ওগুলো ওই সিনেমা সিরিয়ালেই ভালো লাগে। বাস্তবটা বড়ই কঠিন। বাস্তবে চলতে গেলে পকেট ভর্তি টাকা আর একটা নিরাপদ জীবনের প্রয়োজন হয়, বুঝলে? যার কোনোটাই তোমার প্রেমিকের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমি যা বলছি সেটা মেনে নাও। আমি তোমার ভালোর জন্য যেটা ঠিক মনে করব সেটাই করব। তুমি হয়তো ভুলে যাচ্ছ বাবা, টাকা নিরাপত্তা ছাড়াও দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা আর সুখের ভীষণ প্রয়োজন। আর অভিকের কাছে এই দুটোর কোনো অভাব নেই। তাই যাকে ভালোবেসেছি তাকে ছাড়া অন্য কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বেশ, তুমি যখন এটাই চাইছো, তাহলে আমার একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার অমতে ওই ছেলেকে বিয়ে করে ঘর বাঁধতে চাও, তাহলে এই সান্নাল বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর তোমাকে এও ভুলে যেতে হবে যে তুমি সুপ্রতিম সান্নালের মেয়ে। বাবা, এটা তুমি কি বললে? এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? প্রেমিককে ভুলে যাবে নাকি আমাদেরকে? আর কোনো কথা বলতে পারল না ঐশী। বাবার মুখ থেকে এত বড় একটা কথা শুনে চোখ থেকে অশ্রুধারা বয়ে চলেছে। বাঁধ ভেঙে গেলে নদী যেমন প্রবল বেগে প্রবাহিত হয়, ঠিক তেমনি ঐশীর চোখ থেকে ঝরঝর করে অনবরত জল পড়ছে। এতটা আঘাত ও জীবনে কখনো পায়নি। যে বাবাকে ও সব থেকে বেশি ভালোবাসতো, শ্রদ্ধা করত, আজ তার থেকেই সব থেকে কঠোর কথাটা শুনতে হলো ওকে। এর পরিণাম কি হবে? কি সিদ্ধান্ত নেবে ঐশী? বাবার কথা মেনে ও কি ভুলে যাবে অভিককে, নাকি ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরবে? নিজের ঘরে বসে ঐশী যখন অভিকের সঙ্গে কাটানো রঙিন মুহূর্তগুলোর কথা ভাবছিল, ঠিক তখনই ঐশীর ফোনটা বেজে ওঠে। চোখ মুছে ফোনের স্ক্রিনে তাকাতেই জলজল করে জ্বলে ওঠা নামটা দেখে তাড়াতাড়ি করে দুহাত দিয়ে চোখটা মুছে ফেলে ঐশী। তারপর ফোন রিসিভ করে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অভিক। তোমার মতো করে কখনো কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ কিছু একটা করো অভিক, প্লিজ ডু সামথিং। শান্ত হও ঐশী। তোমার গলা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ঠিক কি হয়েছে বলো তো? আজ বাবা আমার আর তোমার সম্পর্কের কথা জানতে পেরেছে। তোমার ব্যাপারে আমি সবকিছু বাবাকে বলেছি, কিন্তু বাবা এই সম্পর্কটা মেনে নেয়নি। আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তোমার আর মামার মধ্যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। এখন আমি কি করব তুমি বলো? সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বাবা আমাকে বিয়ে দেবে না। সেক্ষেত্রে তো একটাই উপায় আছে। কি উপায়? আমি গত নভেম্বর মাসে একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম।
আগামী 2রা ফেব্রুয়ারি তার রেজাল্ট। যদি এটাতে পাশ করে যাই তাহলে আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি সত্যি বলছো অভিক? তুমি পাশ করবে তো? এই জবটা তুমি পাবে তো? দেখো, এক্সাম তো ভালোই হয়েছে, এখন সবটাই নির্ভর করছে কাট অফের উপর। যদি কাট অফ খুব হাই হয় তাহলে জানি না কোনো চান্স আছে কিনা। আমি কিচ্ছু জানি না অভিক, এই জবটা তোমাকে পেতেই হবে। আর আগেও বাড়ি থেকে আমার বিয়ের জন্য কথা উঠেছিল, কিন্তু তখন আমি পড়াশোনার ছুতো দিয়ে সেটা আটকাতে পেরেছিলাম। তোমাকে আমি বলেছিলাম গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যে 2 বছর আমি মাস্টার্স পড়বো, সে 2 বছরের মধ্যে তোমাকে একটা চাকরি করতেই হবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, নির্ধারিত সময়ের আগেই এত সব কাণ্ড ঘটে গেল। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি এখন তোমার বাবার কথায় রাজি হয়ে যাও। হোয়াট? কি বলছো তুমি? মাথা গরম করো না, আগে শোনো আমার কথা। পাত্রপক্ষ এলে তুমি ওদের সামনে হাসি মুখে বসবে, কথা বলবে। তোমার মনে কি চলছে সেটা কাউকে বুঝতে দেবে না। পাত্র দেখলেই তো আর বিয়ে হয়ে যাবে না, তাই না? কিন্তু আমি এই অভিনয়টা কেন করব? কিছুটা সময়ের জন্য। পাত্রপক্ষ আসা, কথা বলা, বিয়ে ঠিক করা, এসব করতে করতে তো মিনিমাম 15 দিন সময় লাগবে। আর তার আগেই আমার চাকরির রেজাল্টটা বেরিয়ে যাবে। ঠাকুর সহায় থাকলে আমার সাথেই তোমার কাঠছড়া বাঁধা হবে। অভিকের কথাগুলো শোনার পর একটু শান্ত হয় ঐশী। অভিক যে ভুল কিছু বলেনি তাও বুঝতে পারে, আর তাই বাবাকে জানায় যে ওনার পছন্দ করা পাত্রকেই ও বিয়ে করবে। সুপ্রতিমবাবু মেয়ের সুবুদ্ধির প্রশংসা করে পাত্রপক্ষকে 2 দিন পরে আসার জন্য অনুরোধ করে। দুদিন পর বিকেল 5টা নাগাদ পাত্রপক্ষ সান্নাল বাড়িতে এসে হাজির হয়। যে পাত্র আজ ঐশীকে দেখতে এসেছে সে সুপ্রতিম বাবুর বন্ধুর ছেলে বিমান। বিমান একটি সরকারি অফিসে চাকরি করে, মাসিক বেতন যথেষ্টর চেয়ে অনেক বেশি। মেয়ের জন্য মনের মতো পাত্র পেয়ে সুপ্রতিম বাবু ভীষণ খুশি। সাজিয়ে গুছিয়ে ঐশীকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। এত মিষ্টি একটা মেয়েকে কি কেউ আর অপছন্দ করতে পারে? ঐশীকে দেখা মাত্রই বিমানের চোখের পলক পড়ে না। ও অপলক দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে আছে। চা মিষ্টি খাওয়ার পর বিমানের বাবা জানায় যে মেয়েকে ওনাদের পছন্দ হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওনারা বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। ঠিক হয় আগামী 31শে জানুয়ারি ওদের আশীর্বাদের অনুষ্ঠান হবে। এত তাড়াতাড়ি যে সবটা হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি ঐশী। কিন্তু এখন তো আর মানা করার উপায় নেই। যা হচ্ছে সব মুখ বুঝে মেনে নিতে হবে। এভাবে কিছুদিন কেটে যায়, তবে ঐশীর দিনগুলো যেন কাটতে চায় না। খড়কুটোর মতো ও শুধু একটা কথাকেই মনের মধ্যে জীবিত রেখেছে, কবে অভিকের এক্সামের রেজাল্টটা বেরোবে। কিন্তু সব কিছুরই তো একটা নির্দিষ্ট সময় থাকে, চাইলে তো আর সব সময় সব পাওয়া যায় না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও ঐশীকে আশীর্বাদের অনুষ্ঠানে যোগ দিতে হলো। অনুষ্ঠান মিটে যাওয়ার পর ঐশী নিচের ঘরে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো, যাতে ওর কান্না ঘরের 4 দেওয়ালের বাইরে না যায়। অপেক্ষার শেষে সেই দিনটা এলো। আজ 2রা ফেব্রুয়ারি, অভিকের রেজাল্ট বেরোবার দিন। বাবার কথা মেনে নিয়ে ঐশী বিয়েতে রাজি হয়েছে দেখে মেয়ের ওপর শাসনের বেড়িটা এখন একটু আলগা হয়েছে। এখন ওকে একা একা বাড়ির বাইরে যেতে দেওয়া হয়। তাই তুলির বাড়িতে যাওয়ার নাম করে ঐশী অভিকের সঙ্গে দেখা করার জন্য ছুটে যায়। যে জায়গাটাও দেখা করতে যায় সেটা ওর বাড়ি থেকে খুব একটা দূরে নয়। সেখানে পৌঁছে ঐশী দেখে দূরে বটগাছটার নিচে অভিক দাঁড়িয়ে আছে। ঐশী ওকে চাপতে ধরে বলে, আমি জানি তুমি কেন দেখা করতে বললে। খুশির সংবাদটা ফোনে বলতে চাওনি, তাই তো? সেই জন্যই এখানে ডাকলে। তুমি নিশ্চয়ই পাশ করেছো, আমি জানতাম তুমি ঠিক চাকরিটা পাবে। কিন্তু মিষ্টি কোথায়? আমায় মিষ্টি মুখ করাবে না? ঐশীকে 2 হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে অভিক জানায়, শেষবারের মতো তুমি একটু দেখার জন্য ডেকেছিলাম, দেখা হয়ে গেছে। এবার তুমি বাড়ি ফিরে যাও ঐশী। মানে কি যাতা বলছো তুমি? বাড়ি ফিরে যাব মানে? আর
শেষবারের মতো আমায় দেখলে মানে? মানে চাকরিটা আমি পাইনি ঐশী, এবারও ব্যর্থ হয়েছি আমি। ভেবেছিলাম এই চাকরিটাই হয়তো তোমার আমার মিলনের পথের সেতুর মতো কাজ করবে, কিন্তু কপাল দেখো, প্রতিবারের মতো এবারও আমি ব্যর্থ হলাম। আমারও খুব ইচ্ছে ছিল চাকরি পেলে গিটারের সুর তুলে তোমায় জানাবো চাকরিটা আমি পেয়ে গেছি ঐশী, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। কিন্তু এই গানটা বোধহয় জীবনে আমার আর গাওয়া হবে না, কিংবা যখন গাইবো তখন হয়তো তুমি আর কাছে থাকবে না। এভাবে বলো না অভিক, আমি সহ্য করতে পারবো না। তোমার কথাতেই আমি সেজে গুজে শখের মতো পাত্রপক্ষের সামনে বসেছি, আশীর্বাদের অনুষ্ঠানেও যোগদান করেছি। এবার প্লিজ আমায় কিছু করতে বলো না। আমার কথাতেই না হয় বিয়েটা করে নাও। অভিক, তুমি এটা বলতে পারলে? তোমাকে ছেড়ে থাকার কথা আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারি না। সময় সব ঠিক করে দেয় ঐশী, সময়ের সাথে তাল মিলিয়ে চললে তুমি আমায় একদিন ঠিক ভুলে যেতে পারবে। না অভিক না, প্লিজ এভাবে বলো না। দরকার নেই সরকারি চাকরির, তুমি যেমন আছো আমি তাতেই খুশি। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই, নিজেদের মতো করে একটা সুখের সংসার গড়ে তুলি। না, সেটা হয় না ঐশী। কেন কেন হয় না বলো? তুমি কি আমায় ভালোবাসো না? আমি তো তোমায় ভালোবেসে সবকিছু ছেড়ে চলে আসতে রাজি। তাহলে তুমি কেন পারছো না আমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে? বিষয়টা ভালোবাসা না বাসার নয় ঐশী, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তাই বলে তুমি তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমার হাত ধরে পালিয়ে যেতে পারো না। ওরা তোমার জন্মের আগে থেকে তোমাকে ভালোবাসে। যে বাড়িতে দীর্ঘ 22 বছর কাটালে, যারা তোমায় সর্বক্ষণ ভালোবাসার চাদরে মুড়ে রেখেছিল, আজ তাদের ভালোবাসাকে অবজ্ঞা করে তুমি আমার সঙ্গে পালিয়ে যেতে চাইছো? না ঐশী, না, বাবা মাকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আর তুমি কষ্ট পাবে না? পাবো, খুব কষ্ট পাবো, তবে তোমার বাবা মায়ের কষ্টের কাছে আমার কষ্ট খুবই নগণ্য। আমি নিজের মনকে ঠিক বোঝাতে পারবো। যখন দেখবো তুমি ভালো আছো, সুখে আছো, তখন আমি সব কষ্ট ভুলে যাব। আমাদের মধ্যবিত্তদেরই একটাই সমস্যা, জানো তো, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমাদের পরিবারে বউ হয়ে গেলে অভাব অনটনের মধ্যে তোমাকে জীবনটা কাটাতে হবে, কিন্তু আমি তো সেটা সহ্য করতে পারবো না। ভালোবাসলেই যে তাকে নিজের করে পেতে হবে তা তো কোথাও লেখা নেই। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, সারা জীবন না হয় সেইভাবেই ভালোবেসে যাব, নাই বা থাকলে আমার কাছে, কিন্তু তাতে কি যায় আসে বলো? ভালোবাসলে ভালোবাসার সম্মান করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসার মানুষের ভালোর জন্য নিজেকে দূরে সরিয়ে আনতেও দুবার ভাবার প্রয়োজন হয় না। কিন্তু আমার জন্য তোমার পরিবার তোমায় ভুল বুঝুক, সেটা আমি চাই না ঐশী। তুমি না হয় অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। অভিকের মুখ থেকে এই বেদনাদায়ক কথাগুলো শুনে হাউ মাউ করে কাঁদতে থাকে ঐশী। ও তো তাও নিজের মনের কষ্টটাকে চোখের জলের মধ্য দিয়ে মুক্তি দিতে পেরেছে, কিন্তু অভিক তো সেটাও পারছে না। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে, তবুও ঐশীর সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, যেন ওর কোনো ইমোশনই নেই। ও যেন হার্টলেস। অনুভূতিহীন না হলে যে ঐশীকে ছেড়ে যাবে না তাও ভালো করেই জানে, আর তাই ওর চোখে এক ফোঁটাও জলের চিহ্ন নেই। ঐশীকে কাঁদতে দেখে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায় অভি। ও এটা ভেবে ভয় পায়, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে যদি ওর চোখ থেকেও জল বেরিয়ে আসে তাহলে তো দুর্বল হয়ে পড়বে। তাই ওখান থেকে ও চলে যাওয়ার জন্য উদ্যত হলে হঠাৎই ওর সামনে সুপ্রতিম বাবু আর দীপালি দেবী এসে হাজির হয়। ঐশী ওদের দেখতে পেয়ে চোখের জল মুছে বলে, বাবা মা তোমরা? ঐশীর বাবা মাকে দেখতে পেয়ে অভিক ওখান থেকে দ্রুত চলে যেতে চায়, কিন্তু সুপ্রতিম বাবু ওর কাঁধে হাত রেখে বলে, আমার মেয়েটাকে ফেলে একাই চলে যাচ্ছ? অভিক কিছুই বুঝতে পারে না। ও শুধু বলে,
মানে আমি ঠিক বুঝলাম না কাকাবাবু। তুমি কি ভেবেছিলে তুমি একাই ত্যাগ করতে জানো? আমরা জানি না? তুমি একজন মহান প্রেমিকের মতো প্রেমিকাকে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে বলে চলে যাচ্ছ শুধুমাত্র আমরা কষ্ট পাবো বলে? বাবা, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে শোনো আসল ঘটনা। এতক্ষণ অভিক তোমাকে যা যা বলেছে সব মিথ্যে। চাকরিটাও পেয়েছে, কিন্তু স্যালারি খুব বেশি নয়। দুদিন আগে আমি ওর সঙ্গে দেখা করি এবং জানাই তোর জীবন থেকে চিরকালের মতো দূরে সরে যেতে। আমি ওকে এটাও বলি যে যদি ও চাকরিটা পেয়েও যায় তবুও যেন তোকে সেটা না জানায়, কেননা বিমানের স্যালারির কাছে ওর স্যালারি কিছুই না। আমি ওকে ফোর্স করেছিলাম তোকে ভুলে যেতে। ও আমার কথা রেখেছে। বাধ্য ছেলের মতো নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে একজন বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে দিয়েছে। আজ তুই যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলি তখনই আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, আর তাই আমি আর তোর মা তোর পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছাই, আর তোদের সমস্ত কথোপকথন আমরা শুনতে পাই। ভাগ্যিস এসেছিলাম, নইলে তো এরকম একটা খাঁটি সোনার মতো ছেলের সঙ্গে মেয়ের বিয়েটাই দিতে পারতাম না। হ্যাঁ, এটা ঠিক যে আমি চেয়েছিলাম সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে, কিন্তু চাকরি চাকরি করতে করতে আমি তোর সুখের কথাটাই ভুলে গিয়েছিলাম রে মা। বিমানের সঙ্গে বিয়ে হলে তোর হয়তো টাকা পয়সা গয়নাগাটির অভাব হতো না, কিন্তু ভালোবাসার খুব অভাব হতো। হ্যাঁ, আর আর ভালোবাসা ছাড়া সংসার করা যায় না। আর যে ছেলেটা তোকে নিজের থেকে বেশি ভালোবাসে, আমাদের কথা ভেবে তোর মুখের কথা ভেবে সরে যেতে চাইছে, তার ভালোবাসার দাম না দিলে যে খুব অন্যায় করা হবে মা, খুব অন্যায়। ভালোবাসায় পাগল দুটো ছেলে মেয়েকে এক হতে না দিলে ভগবানও যে আমায় ক্ষমা করবে না। আমি এটা পরীক্ষা করতে চেয়েছিলাম যে ও তোকে ঠিক কতটা ভালোবাসে, তোর সুখের জন্য নিজেকে সরিয়ে নিতে পারে কি না। আর আর এই পরীক্ষায় ও লেটার মার্কস পেয়ে পাশ করেছে রে। হ্যাঁ রে, লেটার মার্কস পেয়ে পাশ করেছে। আমি জানি তুই হয়তো আমাকে খুব রাগী, খুব খারাপ ভাবিস, কিন্তু আমি এতটাও খারাপ না রে যে নিজের মেয়ের মনটা বুঝবো না, তার সাথে তার মনের মানুষের মিল হতে দেব না। দরকার নেই কোনো উচ্চপদস্থ সরকারি চাকরিজীবীর, দরকার নেই। অভিকের স্যালারি কম হলেও ভালোবাসার যে কোনো অভাব হবে না তা আমি বেশ বুঝতে পারছি রে মা। আর তাই আজ আমি স্বেচ্ছায় হাসি মুখে তোকেও ওর হাতে তুলে দিলাম। কি অভিকবাবু, এবার তুমি খুশি তো? পারবে তো আমার এই পাগলি মেয়েটাকে ভালোবাসার চাদরে মুড়ে রাখতে? বলো, পারবে তো? সুপ্রতিম বাবুর কথাগুলো শুনে আনন্দে কেঁদে ফেলে অভিক। তারপর ঐশীকে সাথে নিয়ে ওনাদের দুজনকে প্রণাম করে আশীর্বাদ নেয় ওরা, আর সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করে। শেষ পর্যন্ত জয় হলো ভালোবাসার। চিনি ছাড়া চা যেমন স্বাদহীন, ঠিক তেমনি ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। অভিক আর ঐশীর মতো প্রেমিক প্রেমিকাদের দেখা তো প্রায়শই মেলে, কিন্তু সব বাবা মায়েরা যদি সুপ্রতিম বাবু আর দীপালি দেবীর মতো হতো তাহলে কত ভালোই না হতো, তাই না? সন্তানের সুখের জন্য যদি চাকরিওয়ালা ছেলেকে নির্বাচন না করে ওদের পছন্দের মানুষের সঙ্গে চার হাত এক করে দেওয়া যায়, তাহলেই তো সংসার সুখের হবে। ভালোবাসার ওই সংসারে আর যাই হোক না কেন, সুখের অভাব হবে না কখনো। শুনছিলেন লেখিকা অনিমা বসাকের কলমে তোমাতেই মন হারিয়েছি। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।